আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর ৭ম অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ নিয়ে কথা বলব। সো আসুন দেখি শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। কি করে বলছে বলো দেখি? মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ কথাটা আমাকে মাথায় রাখতে হবে। সো এই অধ্যায়ে আমরা মহাকর্ষ, অভিকর্ষ, ত্বরণ, ভর, ওজন এসব নিয়ে জানতে চলেছি। সো আসো দেখি কি বলছে আমাদেরকে পার্ট 1। এখানে কিছু ছবি রয়েছে। একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার কি পৃথিবী, তাই না? এটা কি বলো তো? এটা হলো আমাদের পৃথিবী আর এটা হলো চাঁদ। পৃথিবী এবং চাঁদের মধ্যে একটা ব্যাপার-স্যাপার এরা বলতে চাচ্ছে, তাই কি না? ওকে। এরপরে একটা যন্ত্র দেখতে পাচ্ছি। এই যন্ত্রটা যদি আমি একটু হিন্ট দেই, এই যন্ত্রটা হলো ওজন মাপার একটি যন্ত্র। এই যন্ত্রটা নিয়ে আমরা জানবো। এই যে এখানে বেসিক্যালি ওয়েটটাকে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে এক মহান ব্যক্তি বসেছিল। মহান ব্যক্তির নাম আমি বলবো না, আশা করি আপনারা সবাই জানেন। মহান ব্যক্তি বসেছিল আপেল গাছের তলায়। টুকুস করে একটা আপেল তার মাথায় পড়ে এবং তারপর সে বিশাল একটা সূত্র আবিষ্কার করে। সেই সূত্রটা নিয়েও আজকে আমরা কথা বলবো। আসুন দেখি শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমাদের পার্ট ১ বলছে আমাদের মহাকর্ষ। পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এটার বাস্তব উদাহরণ কি? মনে করো আমরা যদি লাফ দেই, আমরা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসি। আমরা কেন পৃথিবীতে ফিরে আসি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে। যদি এমন হতো যে আমরা লাফ দিছি আর সোজা ভাসতে ভাসতে বেলুনের মতো উপরে উড়ে গেছি অথবা মহাকাশে পৌঁছে গেছি, তাহলে আমরা মেনে নিতাম যে পৃথিবীর কোনো আকর্ষণ বল নেই বা পৃথিবী আমাকে তার নিজের দিকে টানতেছে না। ওকে, সো পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে, এটার এক্সাম্পল এটাই। যদি আমি লাফ দিই তাহলে আমি আবার কি করি? মাটিতে পড়ে যাই। কেউ যদি 10তলা বিল্ডিং থেকে লাফ দিত তাহলে সে সোজা মাটিতে আসে, কখনো সে উপরে উড়ে যায় না। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদেরকে আকর্ষণ করে। এই কথাটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তোবা। সব কিছুই কীভাবে আকর্ষণ করে? আমার কলম কি আমাকে আকর্ষণ করতেছে? আমার মোবাইলকে আমাকে আকর্ষণ করতেছে? হ্যাঁ, আমার বিল্ডিংকে আমাকে আকর্ষণ করতেছে? আসলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করে? পরস্পর আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে বা যে কারণে আকর্ষণ করে, সেই আকর্ষণকেই আমরা বলি মহাকর্ষ অথবা মহাকর্ষ বল। যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল, আর যে ঘটনাটা ঘটে, হ্যাঁ, সেই ঘটনাকে বলা হয় মহাকর্ষ। তোমরা এই যে ওই ছবিতে আমরা যে লোকের কথা বললাম একটু আগে, এই যে ছবির এই লোকের নাম তোমরা অবশ্যই গেস করতে পারছো। এ হলো সেই মহান বিজ্ঞানী নিউটন। কি নাম? নিউটন। সো নিউটনের কথা আমরা এখন এখানে দেখবো। আসো দেখি কি বলছে। সো নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিল। এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। এর আগেও দেখছে, বাট চিন্তার সময় পড়ছে ওর মাথায় পড়ে গাছ থেকে একটা আপেল সে মাটিতে পড়তে দেখছে। তার মনে প্রশ্ন জাগে যে আপেলটি মাটিতে কেন পড়লো? নিশ্চয়ই কেউ ওকে মাটির দিকে টানছে, মানে মাটি ওকে কি করছে? আপেলটাকে টানতেছে। চিন্তা ভাবনা শেষে তিনি একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত হলো পৃথিবীর সকল বস্তুকে, কি বলছে বলো, পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরও সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এ মহাবিশ্বের সকল বস্তুকণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাই হলো মহাকর্ষ বল। তাহলে এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাই হলো মহাকর্ষ বল। তাহলে এখান থেকে আমি একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা একটু লিখে নাও। 1 নম্বর কোয়েশ্চেন, সেটা হলো মহাকর্ষ বল কি? এখানে আমি লিখে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, মহাকর্ষ বল বলতে কি বোঝো? মহাকর্ষ বল বলতে
কি বোঝো? নাম্বার 1 কোয়েশ্চেন। ওকে, এখন আসো, এরপরে রয়েছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল। এই যে নিউটন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে, আকর্ষণের জন্য যে একটা বল আবিষ্কার করলো, এই বলের নাম হলো নিউটনের মহাকর্ষ বল। আর সেইটা বল প্রমাণ করার জন্য, বিজ্ঞানী মহলে প্রমাণ করার জন্য তিনি একটা সূত্র দিয়েছিল যার নাম হলো মহাকর্ষ সূত্র। সেই সূত্রটাকে আসলে আগে আমরা সূত্রটা পড়ি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক একটু পরে আমরা বুঝতেছি এই ব্যাপারটা কি। এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি সেটাও আমরা বুঝবো। এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে হলো ব্যাপারটা এরকম, যদি এটি একটি বস্তু হয়, মনে করো এটা M1 বস্তু, এবং এইটা একটা বস্তু, সেটা হলো M2 বস্তু, এবং এদের মাঝের যে দূরত্ব, হ্যাঁ, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে যদি আমি সরল রেখা বরাবর টানি, টেনে এদের দূরত্বকে যদি আমি আর বলি, দূরত্বকে আমি কি বলতেছি, আর বলি, সেক্ষেত্রে আমরা একটা মহাকর্ষের সূত্র পাবো। সেই সূত্রটা হলো F ইকুয়াল জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এখানে দূরত্বটা ডি দিছে, আমি আর দিছিলাম, এটাকে ডি বানাই দাও। বইয়ে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। সো এখন আমাকেও কি করতে হবে, ডি বানাতে হবে। সো এটাকে ডি ধরলাম, এটা কি হবে ডি স্কোয়ার। এখন কাহিনী কি বলছে, এই মহাকর্ষ বল হলো বস্তুদ্বয়ের গুণফল, ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে M1 আর M2 কি হবে, সমানুপাতিক হবে। এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে 1 বাই আকারে থাকবে, আর সমানুপাতিক মানে উপরে থাকবে, এর নিচে মনে মনে একটা এক আছে, যেটা আমরা চোখে দেখি না। মনে মনে একটা কি আছে, এক আছে, এটা হলো সমানুপাতিক। এই কথাটার মানে কি, এটা হলো সমানুপাতিক আর এটা হলো ব্যস্তানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক M1 ইন্টু M2, M1 ইন্টু কি হবে M2। তাহলে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে গুণফল যত আমার বাড়বে, যদি উপরে থাকে তাহলে মাথায় রাখবা এ বাড়লে এও বাড়বে, আর যদি উপর নিচ থাকে তাহলে উল্টা, এ যদি বাড়ে তাহলে এ কমবে, আর এ যদি বাড়ে তাহলে এ তখন কমবে। তখন উল্টা পাল্টা বিপরীত সম্পর্ক হয়ে যাবে। যদি এও উপরে থাকে, উপরে থাকে মানে কি, দেখো এফ এর নিচে মনে মনে একটা এক আছে ধরে নাও, তাহলে দুজন যদি উপরে থাকে তাহলে এরা বাড়লে এরাও বাড়বে। যদি আমার F1 F2 বা M1 M2 বাড়ে তাহলে আমার এফও বাড়বে। এবং আমার যদি ডি যত কমবে আমার এফ তত বাড়বে, অথবা ডি যদি বাড়ায় তাহলে এফ এর মান তত কমবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে একটু একটু ক্লিয়ার। সো এইখানে তাহলে আমি সূত্রটা যদি আবার বলি, সূত্রটা হলো এই আকর্ষণ বলের মান, অর্থাৎ আকর্ষণ বল এফ এর মান বস্তুদ্বয়ের ভরের গুণফল, তার মানে M1 ইন্টু M2 বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে 1/d স্কোয়ার। হ্যাঁ, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে এই বলটা এদিক দিয়ে ক্রিয়া করে না, এদিক দিয়েই সোজাসুজি ক্রিয়া করে, আশপাশ দিয়ে ক্রিয়া করে না। কারণ ওই সরল রেখার যে দূরত্ব সেটাই হলো নিকটতম এবং কাছাকাছি দূরত্ব। ঘুরে আসতে গেলে দেখা যাবে কি দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে এখন এই টপিকটা ক্লিয়ার। সো এই ছিল আমার কি সূত্র, নিউটনের সূত্র। তাহলে আমরা মহাকর্ষ সূত্র থেকে আমরা কি বলতে পারি, এফ ইকুয়াল জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমার সাথে বলো, এফ ইকুয়াল জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে M1 একটা বস্তু, M2 একটা বস্তু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান হবে এফ, আর এফ হবে এফ ইকুয়াল জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন প্রশ্ন, M1 একটা ভর, M2 আরেকটা বস্তুর ভর, ডি মধ্যবর্তী দূরত্ব, এফ তো ভাই বুঝলাম আকর্ষণ বল বা মহাকর্ষ বল, কিন্তু এখানে জিটা কেনা, এই জিটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তার মানে এই দেখো এই সমানুপাতিকগুলোকে আমি তুলে দিয়ে সমান সমান চিহ্ন বসাচ্ছি না, এই যে সমানুপাতিক চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো তুলে দিয়ে আমি সমান সমান চিহ্ন বসার কারণে আমাকে জি একটা ধ্রুবক বসাইতে হয়েছে। ওকে, এইকে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জিকে কি বলা হয়, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এবং এর একটা মান রয়েছে, এর মান হলো 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2।
আমি যদি ভুল না হই, তাহলে এর একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এর এককটা কীভাবে বের করে আসো তো একটু দেখি, একটু মাথায় রাখো। মনে করো এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে ডি ওদিকে এই গুণ হলো এফ ইন্টু ডি স্কোয়ার সমান সমান জি m1 m2, এই দুটো এখানে গুণ আছে, ওদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 এর গুণফল সমান সমান জি। জি এর একক, এখন এফ এর একক কি দেখো, এই এফ এর একক হলো নিউটন, আর ডি মানে দূরত্ব, দূরত্বের একক হলো মিটার, এই হলো মিটার উপর স্কোয়ার, আর নিচে কি হবে কেজি এর উপর স্কোয়ার সমান সমান এই হলো বড় হাতের জি। এখন ঝাঁকানাকা বুম বুম, সেটা যে নিউটন মিটার স্কোয়ার কেজি, এই নিচে থাকার জন্য কি -2 লেখা হয়, নিচে থাকার জন্য কি দেখা হবে -2, তাহলে এটা হলো জি এর একক, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এর একক। আশা করি এভাবে আমরা মহাকর্ষীয় ধ্রুবের একক বের করতে পারবো, যদিও বা এটা আমার জাস্ট জানাটা একটা ফর্মালিটি ছিল, আর কিছুই না। আশা করি এটা এখন আমরা পারবো। তো এই ছিল জি সংক্রান্ত কথাবার্তা। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো মহাকর্ষ ধ্রুবকের ক্ষেত্রে আবার কি এমন কোন কাজ রয়েছে যেটা একটু আমরা পড়বো। সো এইখানে এই ব্যাপারটা একটু মাথায় রাখো, সেটা হলো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্ব অর্থাৎ m1 m2 এবং t এর উপর নির্ভর করে, এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। মানে বস্তুটা কঠিন, তরল, বায়বীয় কি দ্বারা গঠিত, অথবা সোনা, রূপা, তামাকি দিয়ে গঠিত, অথবা এদের মাধ্যমের প্রকৃতি, এটা বায়ু মাধ্যমে আছে না পানি মাধ্যমে আছে না গ্যাসীয় মাধ্যমে আছে, সেটা ম্যাটার না। বস্তুটার ভর বেশি হলে আকর্ষণ বলের মান বেশি হবে, কারণ এই যে একটু আগে আমরা দেখলাম, এই যে এখানে দেখো এম যত বেশি হবে এফ তত বেশি হবে, ডি যত কম হবে এফ তত কম হবে, আর এদের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে এফ বল তত কম হবে। এই আকর্ষণ বল নিউটনের একটি সূত্র আছে, এবং এই সূত্রকে মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো আকর্ষণ বল নিয়ে আশা করি আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব, এখানে কিছু কথা রয়েছে, সেটা একটু মাথায় রাখো। এই যে দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পর যে আকর্ষণ বল দ্বারা আকর্ষিত হবে, বা যে আকর্ষণ বল এদের মধ্যে কাজ করবে, সেই কাজই হলো জি এর মান। সেই জি এর মান হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আশা করি এটা আমাদের কাছে এখন ক্লিয়ার, এই মানটা মুখস্থ থাকতে হবে। এটা কার মান? এটা হলো জি এর মান। এখন মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি দ্বিগুণ করা হয়, তাহলে বলও কি হবে? দ্বিগুণ হবে। কারণ সূত্র কি? কারণ এফ সমানুপাতিক m1 m2, যদি এটা কোনো কারণে দ্বিগুণ হয়ে যায়, আমাদের 2 গুণ হয়, তাহলে এদিকে ভারসাম্য করার জন্য, মনে করো এটা সমান সমানের মতো, তাহলে এদিকেও আমাকে 2 গুণ করে দিতে হবে। তাই এ 2 গুণ হলে আমাকে কি এফও 2 গুণ করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন ভরের গুণফল যদি 3 গুণ হয়, যদি এটাকে আমি 3 গুণ করি এদিকে, তাহলে আমাকে ভারসাম্য বা সমান সমানের সমতা বজায় রাখার জন্য এফেও কি 3 গুণ করতে হবে। এই কথাটুকু আশা করি আপনারা একটু মুখস্থ করে নেবেন। সেটা কি, নির্দিষ্ট দূরত্বে মানে ডি যদি ফিক্সড করে রাখা হয়, এবং বস্তুদ্বয়ের ভরের যে গুণফল সেটা মনে করো আগে ছিল 100 কেজি, বাট এখন যদি সেটা 200 কেজি করে দেওয়া হয়, তাহলে আমার বল যেখানে আগে আসতো 100 নিউটন, এখন সেটা আসবে কত নিউটন? 200 নিউটন, মানে সেটা দ্বিগুণ হবে। তাহলে ভরের গুণফল 3 গুণ করলে বল কয় গুণ হয়ে যাবে? বলও 3 গুণ হবে। তা ভরের গুণফল 5 গুণ করলে বল কয় গুণ হবে? 5 গুণ হবে। ভরের গুণফল যদি 10 গুণ করি, আমার তাহলে কি হবে? বলও 10 গুণ হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা এখন আমাদের কাছে ক্লিয়ার। ওকে, সো এখন একটা জিনিস দেখো, এখন নির্দিষ্ট ভর, এখন এবার কি করব? ভর মানে m1 m2 গুলো ফিক্সড, m1 m2 ফিক্স মানে কি ডি নিয়ে হাউকাউ হবে, তাহলে এফ ব্যস্তানুপাতিক 1/d² আমরা জানি, এই যে নিচের জন্য ব্যস্তানুপাতিক। এখন দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে, এখন মনে করো ডি এর জায়গায় আমি 2 বসাবো, 1/2 এর উপর স্কোয়ার, তাহলে এদিকে আমি কি পাবো? 2 2 4 হবে না, 1/4 হবে। দেখো এদিকে এফ ধরলাম, এটার মান কি? এটার মান হলো এফ। তাহলে এফ সমান সমান কত? 1/4। তাহলে 1/4 মানে কি 1/4 হয়ে যাবে। এফ এর মান কত হবে? যদি ডি এর মান কোনো কারণে আমি 2 ইনপুট দেই, ডি এর মান কত ইনপুট দেই? 2 ইনপুট দেই, তাহলে আমি এফ এর মান পাবো 1/4। তাহলে এখানে বলছে নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে। আশা করি ক্লিয়ার। এবার যদি দ্বিগুণের জায়গায় 3 গুণ করি দূরত্ব, তাহলে দূরত্ব 3 গুণ করলে আসো দেখি, আমি কি জানি? এফ ব্যস্তানুপাতিক 1/d², ডি এর জায়গায় কত বসাবো? 3। তাহলে কি এফ সমান সমান
1/3 উপর স্কোয়ার, তাহলে কত আসবে 1/9 আসবে না, F সমান 1/9। এখানে বলছে সে কারণে দূরত্ব, এই দেখো দূরত্ব মানে অর্থাৎ ডি যদি 3 গুণ করা হয় তাহলে বল অর্থাৎ এফ কত হবে 1/9। 1/কত হবে রে 1/9, অর্থাৎ বল কয় গুণ হবে 9/1 হবে। এই যে 1/9কে বলা হয় 9/1। বাবারা, আশা করি আমাদের এই জায়গা পর্যন্ত মোটামুটি টপিকটা বা কনসেপ্ট ক্লিয়ার। এই জায়গা পর্যন্ত কারো তেমন কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট, আই উইল ট্রাই মাই বেস্ট। সো এই হলো বেসিক্যালি আমাদের মহাকর্ষ সূত্র সংক্রান্ত কথাবার্তা এবং বেসিক। সো এখানকার ম্যাথ যদি আমি পাই, আমার ম্যাথগুলো কীরকম আসতে পারে, এখানকার ম্যাথ